মোদিজির কাছে আমাদের একমাত্র দাবি সেটা হচ্ছে যে দেখুন আমরা সবাই আন্তর্জাতিক সম্পর্কের দোহাই দিই। মানে সব সরকার দিয়ে এসছে। মোদী সরকারও দিয়েছে। তাদের হোম মিনিস্ট্রি দিয়েছে একাধিকবার। আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক বিঘ্নিত হবে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। সেটা অনেক হায়ার লেভেলে গিয়ে সত্যি। আমি সেখানে যাচ্ছি না। কিন্তু সিলেবাসে আপনি নেতাজিকে পড়াবেন, এতে কোন আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে? কে ঠিক আপনাকে তাই। বাধা দিচ্ছে? আর আপনি কি ততই দুর্বল প্রধানমন্ত্রী? নন। আপনি ১০ বছর একটা সরকার চালিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আপনি যেমন রাজপথে নেতাজির মূর্তি বসালেন, তার উপরে এসে ব্রিটেন বোম ফেলেছে না আমেরিকা বোম ফেলেছে? কেউ ফেলেনি। কারোর ক্ষমতাও নেই, কারো কিছু এসেও যায় না তার। ঠিক তেমনিভাবে আপনি সিলেবাসে যদি নেতাজির কথা বলেন, আপনি যদি প্রতুল গুপ্তের ইতিহাসটা পাবলিশ করে মানুষের কাছে পৌঁছে দেন, আপনি যদি আইএন এর কীর্তি নিয়ে বিভিন্ন শহরে স্তম্ভ তৈরি করেন, মানুষকে জানান, সমস্ত ইউনিভার্সিটির সিলেবাসে যদি থাকে, নেতাজির নামে যদি চেয়ার থাকে, অনেক কিছু করা যায়। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনারা যাকে দেখছেন তার সম্পর্কে নতুন করে আর পরিচয় করার কিছু নেই। তবে তার জন্মদিন গেছে, তো সেটা আমি জানতাম না। আমি জেনেছি এটা ফেসবুকে। তো আমি দেখলাম আরে অম্লানদা শুভ জন্মদিন। তো যাই হোক, আজকে রীতি অনুযায়ী সেটা হ্যাপি বিলেটেড বার্থডে। অম্লানদা, আপনার শুটিং, নতুন ছবির কাজ শুরু হবে বাংলাদেশে। তার রেকি করতে যাবেন, তার মধ্যেও যে আমাদের সময় দিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে অম্লানদা, যে জিনিসটা জানতে চাইছি, যে দীর্ঘকাল ধরে নেতাজি রহস্য নিয়ে আপনি গবেষণা করেছেন, পত্রিকায় লিখেছেন, এটা নিয়ে উপন্যাস করেছেন, ডকুমেন্টারি করেছেন, ফিচার ফিল্ম করেছেন, এবং সেটাকে ইনফো ফিল্ম বলা হয়েছে। তো প্রথম যে প্রশ্ন করছি, যেহেতু এটা রাজনৈতিক ব্যাপার কিছুটা হলেও, তাই ভীষণভাবে একটা রাজনৈতিক পরিবর্তন হয়ে গেল। এই নরেন্দ্র দামোদর মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না মাননীয় মুখ্যমন্ত্রী, এবং দেখা গেল যে রাহুল গান্ধী অনেক বেশি ভোট পেয়ে গেলেন। এবং এই ভোট পাওয়ার ফলে যে ঘটনা ঘটলো, রাহুল গান্ধী অপোজিশনে বসলেন। এখন কংগ্রেস চিরকালই চেয়েছেন, মানে গবেষকদের গবেষণা বা নানান জায়গা থেকে আমরা যেটা পড়েছি, যে বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন এবং এটা তারা শিলমোহর দিয়ে রেখেছেন, এবং সেই শিলমোহর থেকে তারা নড়েন না। যেহেতু দামোদর মোদী সাহেব নেতাজির মূর্তি স্থাপন করেছেন, পরিবারকে দেখে বলেছেন ফাইল ডিক্লাসিফাই হোনা চাইয়ে, এবং সে ফাইলও ডিক্লাসিফাই করেছেন। সেখান থেকে ফাইলের কিছু কিছু জায়গায় ফাইলের অনেক পাতাও দেখা যাচ্ছে রহস্যজনকভাবে উধাও। কিন্তু যেহেতু এখন একক সংখ্যাগরিষ্ঠতা পাননি মোদী সাহেব, তার ফলে কি এই যে গুমনামি বাবা এই বিষয়টা, বা ভগবানজি এই বিষয়টার যে এই যে কেসটা, এইটা কি অনেক এখন চাপা দেওয়ার চেষ্টা চলবে? যে প্রশ্নটা তুমি রাখলে সেটা ভীষণভাবে যে সমসাময়িক রাজনীতি, জাতীয় রাজনীতি, তার সাথে সম্পৃক্ত। এবং যেহেতু নেতাজি রহস্য, সুতরাং একটা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষা, জিওপলিটিক্সের একটা নিবিড় সম্পর্ক এসে যায়। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যায়। অনেক ঘটনা যেগুলো ঘটছে সেগুলোর নতুন ভাবে অ্যানালিসিস করা যায়। যেমন এই যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তার যে রাশিয়া ভ্রমণ, এই যুদ্ধে লিপ্ত রাশিয়ার, যেখানে প্রায় অনেকটাই একঘরে হয়ে পড়েছে, বিভিন্ন স্যাংশন তাদের উপর রয়েছে। তো সেখানে নরেন্দ্র দামোদর মোদীর এই যে হৃদ্রতা এবং সোভিয়েত রাশিয়া ভ্রমণ, এ নিয়েও অনেক আলোচনা হতে পারে।
এর সাথে আমরা যে বিষয়ে ইঙ্গিত করছি সেগুলো কোনোভাবে সম্পর্কিত কিনা সে আলোচনার নিশ্চয়ই অবকাশ আছে। কিন্তু আমি প্রথমত একটা কথা বলবো যে তোমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে এইবারের জাতীয় রাজনীতিতে বিজেপি গতবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ২০১৯ সালের মতো। যার ফলে তাদেরকে একটা কোয়ালিশনে বাধ্য হতে হয়েছে। আগেও কোয়ালিশন ছিল। নরেন্দ্র দামোদর মোদীর যে দুটো টার্ম দুটোতেই ২০১৪ এবং ১৯ দুটোতেই কিন্তু কোয়ালিশন ছিল, কিন্তু তিনি নির্ভরশীল ছিলেন না। তার যে অন্য সহযোগী দলের উপর নির্ভরশীল ছিলেন না। কিন্তু এবার একক সংখ্যাগরিষ্ঠতা না থাকাতে ভীষণভাবে নির্ভরশীল এবং এমন দুটি দলের উপর নির্ভরশীল যাদের সাম্প্রতিক কালে ইমেজ খুব একটা ক্লিন নয়। একজন বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার এবং আরেকজন চন্দ্রবাবু নাইডু। এরা দীর্ঘদিন রাজনীতিতে আছেন, অত্যন্ত পোড় খাওয়া মানুষ এবং এই জোর টোড়ের রাজনীতিতে দে আর এক্সপার্টস, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সাথে সাথে আমাদের এটাও ভুললে চলবে না, ধরো আমরা অনেকগুলো কোয়ালিশন গভর্নমেন্ট রিসেন্ট টাইমে দেখেছি। রিসেন্ট টাইমে বলবো না, আমি যদি মোরারজি দেশাইয়ের সময় থেকে নিই, জনতা গভর্নমেন্ট ৭৮ সালে, তাহলে আমরা দেখব যে মোরারজি দেশাইয়েরও কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, সেটাও তার কি পরিণতি হয়েছে আমরা দেখেছি। পরবর্তীকালে আইকে গুজরাল, দেবগৌড়া, চরণ সিং এদের দেখেছি, চন্দ্রশেখরকে দেখেছি স্বল্পকালীন, এবং ফাইনালি আমরা ভিপি সিংকে দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি। এগুলো সব কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। অটল বিহারী বাজপেয়ী এদের সবার মধ্যে ডেফিনেটলি অন্যতম একজন ব্যক্তিত্ব। ভারতবর্ষের রাজনীতিতে, অকংগ্রেসী রাজনীতিতে এত বড় নেতা হয়তো ভারতবর্ষ আর পায়নি। কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি কিন্তু আমার মনে হয়েছে একজন বিরল রাজনৈতিক প্রতিভা। তার যদি ক্যারিয়ার গ্রাফ দেখা যায় তাহলে আমরা দেখব সেই আরএসএস এর প্রচারক থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভায়া গুজরাটের ৩ টার্মের মুখ্যমন্ত্রী, অত্যন্ত সাকসেসফুল চিফ মিনিস্টার। তো নরেন্দ্র মোদীর উপর সেই জন্য আস্থা হারানোর আমি কোনো সঙ্গত কারণ দেখিনি। এবার কিভাবে তিনি কমব্যাট করবেন এই সব সমস্যাকে, এই যে তার সহযোগী দলদের চাপ, সেটা আমাদের তার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। এবং তোমার যে আশঙ্কা, সেই আশঙ্কার লাইটে বলছি যে নীতিশ বাবু এবং চন্দ্রবাবুর আজকে যে পাবলিক পারসেপশন তাদের সম্বন্ধে, যে পাবলিক ইমেজ, সেটা কিন্তু খুব ভালো নয়। আর যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা তিনি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে থাকেন তার যে রাজনৈতিক পলিটিক্যাল ইমেজ এবং তার সম্বন্ধে পিপলস পারসেপশন, সেটা ভীষণভাবে ম্যাটার করে। সুতরাং তারা কোনো হঠকারিতা করবেন এবং নরেন্দ্র মোদী সরকারকে অত সহজে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এটা আমার মনে হয় না, কারণ এখানে কমন ইন্টারেস্ট ইনভলভ আছে। বাকি থাকলো যেটা, যে কংগ্রেসের নবজাগরণ। দেখো, কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস এমন একটা দল, তারা কত ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে আমরা সবাই জানি। প্রায় এই যে দীর্ঘ ১০০ কিছু বছরের ইতিহাস, সেখানে যে কত ভাঙাগড়া হয়েছে এবং সাম্প্রতিককালেও কি সাংঘাতিক ভাবে হয়েছে। এটা তো প্র্যাকটিক্যালি ইন্দিরা কংগ্রেস। তো তার আগে তো অনেক ভাঙাগড়া হয়েছে। তো কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে দারিদ্র আছে, সেই সাথে সাথে কিছুটা নিরক্ষরতা আছে। অশিক্ষা আমি বলবো না, নিরক্ষরতা আছে, যেটা অনেক কেটে উঠেছে। আর থার্ডলি যেটা আছে সেটা হচ্ছে একটা সংস্কার, যেটা আমাদের পারম্পরিক ধারার উপরে বেস। সেখান থেকে আমরা কতগুলো জিনিস মেনে চলি, সেটা তুমি দেখবে থ্রু আউট আছে।
কংগ্রেস, জাতীয় কংগ্রেস যেহেতু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দুতে ছিল, কোনো সন্দেহ নেই। সুভাষচন্দ্রের কথা আমরা বলছি, সুভাষচন্দ্র কংগ্রেস থেকেই তার উত্থান, সেখানে তিনি দুবার প্রেসিডেন্ট থেকেছেন। তো মানসপটে কোথাও না কোথাও কংগ্রেসের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ, এবং পণ্ডিত জওয়াহরলাল নেহেরু যেহেতু প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, কিভাবে হয়েছেন, তার মানে কত লোককে ডিচ করে তিনি হয়েছেন, সেগুলো স্বতন্ত্র ব্যাপার, সেগুলো রাজনৈতিক আলোচনা। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যদি যাও, তাহলে দেখবে ওই একটা অকারণে কৃতজ্ঞতা আছে, না বুঝে না জেনে কৃতজ্ঞতা আছে। সেটাই আমাদের সংস্কার, এটা অনেকটা কেটেছে বিগত 20-25 বছর। এমার্জেন্সির পর থেকে কাটতে শুরু করেছে, সাংঘাতিক ভাবে টার্নিশ হয়েছে। কিন্তু তাও তো আমরা দেখেছি যে এমার্জেন্সিতে হেরে যাওয়া, মানে জনতা পার্টি আসা, তারপরে আবার কিভাবে ইন্দিরা গান্ধীর কামব্যাক হয়েছিল, রাজীব গান্ধী কিভাবে ক্ষমতায় এসেছিলেন, তারপরেও মনমোহন সিং কিভাবে দুটো টার্ম চালিয়েছেন, এসব তো আমরা দেখেছি। সুতরাং কোথাও না কোথাও কংগ্রেসের একটা পকেট ভোট সমর্থন আছে। এবার কংগ্রেসের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে লিডারশিপ ক্রাইসিস। এবার রাহুল গান্ধী, ডেফিনেটলি ইন্দিরা গান্ধী বা ইভেন সোনিয়া গান্ধীরও, মনমোহন সিং এর তো নয়ই, বা এদের এদের সমতুল্য তো নন। যার ফলে রাহুল গান্ধীকে মানুষ সিরিয়াসলি নিতে পারছে না। যতটুকু পেরেছে সেটা তার অনেকগুলো কারণ। কিন্তু এটা যে রাহুল গান্ধীর ইমেজ খুব বেড়েছে আর নরেন্দ্র মোদীর ইমেজটা খুব টার্নিশড হয়েছে, এরকম নয়। কিন্তু এটা হচ্ছে দেখো, যে কোনো এত বড় দেশ, এত ভাষাভাষী, এত ধর্ম, এত সাংস্কৃতিক ধারা, সেই জায়গার একটা দেশে কোনো সরকার যদি 10 বছর ক্ষমতায় থাকে, তাহলে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর হতে বাধ্য, সেটা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ধর্মীয় মেরুকরণ, এটা সাংঘাতিক ভাবে হয়েছে। কারণ বিজেপি মানে অ্যান্টি মুসলিম, প্রো হিন্দু, এরকম একটা মিথ। আরেকদিকে আদার দেন বিজেপি যারা আছেন, তারা সব ভীষণ ভাবে সেকুলার, অথচ প্রো মুসলিম। দুটো বিপরীত ধর্মী শব্দ। যদি সেকুলার হন তাহলে প্রো মুসলিম, প্রো খ্রিস্টান, প্রো শিখ, প্রো হিন্দু এসব আসে না। কিন্তু তাদের সেই ইমেজটা কিন্তু তৈরি হয়েছে। আমরা আমাদের রাজ্যে দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি মুসলিম ভোট কিভাবে সম্পূর্ণভাবে সুইপ করে বেরিয়ে গেছে তৃণমূলের ফেভারে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে তৃণমূল সেকুলার, অথচ তৃণমূল প্রো মুসলিম। বিজেপি সেকুলার নয়, বিজেপি প্রো হিন্দু, সুতরাং অ্যান্টি ইসলাম। কারণ এখানে তো এই দুটোই ধর্ম, ভারতবর্ষেই এই দুটোই ধর্ম মূলত। পাঞ্জাবে গেলে তুমি শিখতে পাচ্ছ, নর্থ ইস্ট এবং বেশ কিছু পকেটে আছে যেখানে খ্রিস্টানরা আছেন, তারা খুব একটা নয়, মানে খুব উল্লেখযোগ্য সংখ্যা নয়, মূলত হিন্দু এবং মুসলমান। তো সেই মেরুকরণটা যদি হিন্দু মুসলমানের মধ্যে হয়, সেটা সাংঘাতিক ভাবে প্রভাব ফেলে। আমার মনে আছে জনতা পার্টি ক্ষমতায় আসবে আসবে না এই নিয়ে নানান রকম, কারণ তখন ইন্দিরা গান্ধীর মধ্য ভবনে সেই সময় সবাই অধীর আগ্রহে বসেছিলেন। তখনকার ইমাম জামা মসজিদের আব্দুল্লাহ বুখারী, তিনি সমর্থন দেবেন কি দেবেন না এই যে জনতা পার্টি। আমার মনে আছে ভোটের ঠিক একদিন আগে উনি সমর্থন ডিক্লেয়ার করলেন, এবং দ্যাট মেড আ হিউজ শিফট। কারণ ওই যে চাঙ্ক অফ ভোট, ওইটা একটা ধরো 20-22% মতো আসে টোটাল কাস্ট হয়, সেটা একটা বিরাট সংখ্যা, বিরাট সংখ্যা। তো এবারের ক্ষেত্রেও সেটা খানিকটা হয়েছে। আমরা আসছি অন্য ব্যাপারে। হয়েছে এই জন্যে আমার মনে হয় অনেকগুলো ঘটনা, বেশ কিছু চিফ মিনিস্টার আছেন, বেশ কিছু নেতা আছেন যাদের ইমেজটা খুবই যারা খুব অ্যাগ্রেসিভ প্রো হিন্দু লিডার্স। এবার সেই প্রো হিন্দু হওয়াটা অন্যায় কি অন্যায় নয়, তাদের দেশে ক্ষতি হচ্ছে কি হয়নি, সে স্বতন্ত্র ব্যাপার, সে নিয়ে আরো আলোচনা করা যায়। আমার মনে হয় না প্রো হিন্দু হওয়া কোনো অপরাধ বা প্রো ইসলাম হওয়া কোনো অপরাধ। কিন্তু যখন জাতীয় স্বার্থকে আমরা যদি যথাযথভাবে মর্যাদা দিয়ে, আমরা যদি যে আমাদের সংবিধান, সেই সংবিধানের যে নর্মস গুলো সেইগুলো ফলো করে দেশকে গভর্ন করি, তাহলে ডেফিনেটলি আমি কোন ধর্মাবলম্বী, তুমি কোন ধর্মাবলম্বী, তাতে কিছু এসে যায় না। কিন্তু সেই মেরুকরণে ডেলিবারেটলি ওটা করা হয়। সম্প্রতি যেসব কন্ট্রোভার্সি ওয়েস্ট বেঙ্গলে চলছে আমি তুমি জানি, সে উল্লেখে যাচ্ছি না। সুতরাং এইগুলো কারণ। এইবার মিস্টার মোদি কমফোর্টেবলি কিন্তু গভর্নমেন্ট ফর্ম করেছেন, হ্যাঁ, দুটো দলের উপর ডিপেন্ড
সহযোগী দলের। এইবার আমি আসছি নেতাজি সংক্রান্ত ব্যাপার, তুমি যেটা এর সাথে রিলেট করছো, সেটা তুমি এই বলতে চাইছো যে আগে মিস্টার মোদির একটা ফ্রি হ্যান্ড ছিল। একদমই। তিনি যা চাইতেন সেটা ডিসাইড করতেন। কিন্তু তুমি নিশ্চয়ই জানবে, আমি তোমায় বলে রাখি, এটা আমাদের কিন্তু মনে হয়। এটা আমাদের মনে হয়। যেমন ধরো বিদেশে ট্যুরে গেলেন, দ্বিপাক্ষিক আলোচনা হলো, বেশ কিছু সিদ্ধান্ত হলো। আমরা মনে করি ওই ২ প্রধানমন্ত্রী মিলে সিদ্ধান্তটা নিয়ে নিলেন। ধরুন উনি বাংলাদেশে গেলেন, হাসিনাজির সাথে বসলেন আর মোদি জি করলেন, বা হাসিনাজি এদিকে আসলেন, জলবন্টন নিয়ে একটা সিদ্ধান্ত হলো। আমরা ভাবলাম আ এদের ডিসিশন। কি রাশিয়ায় গেলেন পুতিনজি, মিস্টার পুতিনের সাথে একটা ডিসকাশন হলো আর হয়ে গেল। কি এ বাইডেনের সাথে উনি আমেরিকায়, না। এইটা সেক্রেটারি লেভেলে অনেক আগেই এই সিদ্ধান্তগুলো হয়ে যায়। সাধারণত সব হয়ে থাকে। কিন্তু এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যিনি লিডার অফ দ্য আ গভর্নমেন্ট অর লিডার অফ দ্য অপোজিশন, তাদের ইমেজ কেন্দ্রিক রাজনীতি, দল গড়া এগুলো হয়। এগুলো আমরা আজও এর থেকে বেরোতে পারিনি এবং আমার মনে হয় পৃথিবীর সব জায়গাতেই হয়, কম বেশি। আমাদের হয়তো বেশি হয়, তার বড় কারণ বললাম যেগুলো ১ম। তো সেইখান থেকে বলছি, নরেন্দ্র মোদী আগে যে ডিসিশন নিয়েছেন ভিজাভি নেতাজি, এবং আজকে যদি কোন ডিসিশন নেন, সেটা কিন্তু তার একক সিদ্ধান্ত কখনোই নয়। আমরা ভাবতে পারি একক সিদ্ধান্ত, এগুলো ক্যাবিনেট ডিসিশন। এগুলো খুব হাই পাওয়ারড একটা ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়। এগুলো কোন, হ্যাঁ, তার মধ্যে যিনি নেতা, যিনি মানে শিরোমণি, তার যে চিন্তা ভাবনা, তার যে ইচ্ছে, তার যে ক্যালকুলেশন, সেগুলো প্রভাবিত তো করেই। প্রভাবিত করে বলেই তিনি নেতা। কিন্তু এককভাবে ইউনিল্যাটারালি তিনি কোন ডিসিশন নেন, নিয়ে হিরো হয়ে যান বা জিরো হয়ে যান, এই ধারণাটা ভুল। এগুলো সবই খুব হাই পাওয়ারড কমিটি থাকে, যারা এটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন এবং করে সিদ্ধান্ত নেন। মোদিজি আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এবং রহস্য, এই দুটো নিয়েই যতটা কাজ করেছেন দুটো টার্মে, অসামান্য আমি মনে করি, অসামান্য। ভারতবর্ষের ইতিহাসে ৭০ বছর বা আমাদের ৭৫ বছরের স্বাধীনতা, কিন্তু সেই নজির নেই। তো আমরা যদি কেউ ভেবে নিই যে সেগুলো তার একক সিদ্ধান্ত ছিল, আমার মনে হয় সেটা একটা এক্সাজারেটেড ফ্যাক্ট। সেটা ফ্যাক্ট নয়। কারণ এটা একটা কমিটি ডিসিশন। তো এক্ষেত্রেও যদি তিনি, আচ্ছা তিনি কি করবেন? নেতাজিকে নিয়ে তিনি কি করবেন? এক হচ্ছে নেতাজির জীবন, বাণী, তার মাহাত্ম্য প্রচারের জন্যে তিনি কিছু নোটে ছবি ছাপলেন, কয়েন করলেন, কারেন্সির উপর তিনি কিছু ইউনিভার্সিটির নামকরণ করলেন। তিনি একটা এয়ারপোর্ট তো করেছেন, আরো কিছু বন্দর-টন্দর এটা ওটা করলেন। এই নামাঙ্করণ এইসব করে নেতাজিকে মানে মানুষ জানুক, চিনুক, এইটার প্রোৎসাহন দিলেন। বা সিলেবাসে কিছু করলেন এই। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে নেতাজিকে নিয়ে একটা গভীর রহস্য আছে। আর রহস্য তখন থাকে, দীর্ঘায়িত হয় যখন তার পিছনে চক্রান্ত থাকে। তো আ নিশ্চয়ই চক্রান্ত আছে, তার বহু নিদর্শন ইতিহাস রেখে গেছে। আমরা দীর্ঘদিন আলোচনা করছি, তাই নিয়ে ছবি হচ্ছে, লেখালেখি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। চক্রান্ত আছে এবং মূল চক্রী কারা, তারাও আইডেন্টিফাইড। এখন ব্যাপার হচ্ছে তাদের অধিকাংশই তো কেউ নেই। ৭৫ বছর আগে যে ঘটনা ঘটেছে, তখন তাদের বয়স ছিল যা, তাতে আজকে তাদের ১২৫ এর উপরে বয়স। তো তারা কেউ নেই। তাহলে আজকে আটকাচ্ছে কেন? আজকে আটকাচ্ছে দুটো কারণে। তারা ডাইরেক্টলি না থাকলেও তাদের যারা ফলোয়ার্স, তাদের লিগেসি যারা বহন করে চলেছেন, তাদের অস্তিত্ব সংকট হবে যদি তারা তাদের পূর্বসূরিদের এক্সপোজড হতে দেন। সেজন্য কোনোভাবেই তারা তাদের পূর্বসূরিদের এক্সপোজড হতে দেবেন না। ছলে, বলে, কৌশলে, হাজার মিথ্যে দিয়ে, হাজার খুন দিয়ে, হাজার ডকুমেন্টস জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারা এটাকে ঢেকে রাখবেন এবং রাখছেন। সেটা আমরা দেখেছি, নেতাজি সংক্রান্ত বহু ফাইল বলছে পুড়িয়ে দেওয়া হয়েছে। হুম? নেতাজি সংক্রান্ত বহু তথ্য চলে যাচ্ছে। যারা আই উইটনেস ছিলেন তারা এক এক করে সবাই চলে গেছেন। আজকে হার্ডলি কেউ আছেন যারা আইএনএ। সুতরাং আইএনএ শুধু নয়, তৎকালীন যারা হিস্টোরিয়ান, যারা তাদের আমরা কাউকেই আজ আর পাবো না। এবং আস্তে যারা আছেন একেকজন, তারাও চলে যাবে। ফলে হচ্ছেটা কি?
যে ডকুমেন্টস গুলো ছিল, যেমন আমরা আগে অনেকবার এই উল্লেখ করেছি, ডক্টর প্রতুল গুপ্তের যে পাণ্ডুলিপি আছে, সেটা প্রতুল গুপ্ত নেই, কিন্তু সেই সময়টাকে তার মতো একজন বিচক্ষণ ঐতিহাসিক তিনি তো ধরেছিলেন। তাহলে তিনি কি ধরেছিলেন সেইটা প্রকাশ্যে নিয়ে আসা। যেমন আমরা আচার্য রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, তার সেকেন্ড পার্টে বিশেষ করে ৩টে খণ্ডে আছে। আমরা তার নেতাজির সম্বন্ধে এবং আইএনএ সম্বন্ধে তার যে অবজারভেশন, তার যে মানে আমরা অ্যানালিসিস আমরা পেয়েছি, উপকৃত হয়েছি, আমাদের সেটা পথ দেখিয়েছে। এবং তিনি ডাইরেক্টলি অনেক কথা বলে গেছেন, ইনডাইরেক্টলি অনেক কিছু বলে গেছেন। কারণ তিনি সেই সময়ে ছিলেন যে সময় মানে সন্ন্যাসী সুভাষচন্দ্রের প্রত্যাগমন হয়, এবং সেটা একেবারে ভীষণভাবে আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক মহলকে তোলপাড় করে দিয়েছিল। তো সেই সময় ডক্টর আর সি মজুমদার ছিলেন। তো যথারীতি তাকে তো প্রভাবিত করেছে, তার মতন একজন অত্যন্ত আহ, একজন বড় মনীষী ঐতিহাসিককে। কিন্তু আর তো কেউ নেই এখন। এবার তাদের যা লেখা যদি অপ্রকাশিত থাকে, সেটা প্রকাশিত যা আছে আমরা দেখতে পাচ্ছি, অপ্রকাশিত আমাদের জানা একমাত্র ডক্টর প্রতুল গুপ্তের। সেইটা ইমিডিয়েট হওয়া উচিত। আমি জানি না সুভাষবাদী যারা আছেন বা যারা নেতাজি রহস্য নিয়ে কাজ করেন, কিন্তু গোড়ায় গলদ থেকে যাচ্ছে। আজকে তারা মোদির সাথে দেখা করতে যাচ্ছে, মোদিজির সাথে মিট করার পরে আজকে কত বছর হয়ে গেল, বোধহয় ৮-৯ বছর, ৮ বছর মতো হয়ে গেল। তারপরে তাদের ভূমিকাটা কি, পারসুয়েশনটা কি? কবে তারা মোদিজিকে বলেছেন যে আপনি তো আমাদের সাথে মিটিং করলেন, ছবি তুললেন, কত মিষ্টি মিষ্টি কথা বললেন, তারপর কি হলো? কেউ করে। কিন্তু আজকে মোদিজিকে প্রশ্ন করার জন্য ফ্যামিলির কেউ নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পাওয়ারফুল নেত্রী, তিনি আজ থেকে নয় বহুদিন থেকে ন্যাশনাল লেভেলে তিনি রাজনীতি করেন। অধ্যাপক সমর গুহকে যখন নেতাজি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়, আইকে গুজরালের সময়, সেই ফাউন্ডেশনের চেয়ারপারসন ছিলেন প্রফেসর সমর গুহ। সমর গুহ পশ্চিমবঙ্গ থেকে ২ জন বোধহয় কি ৩ জনকে মেম্বার করেছিলেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম ইম্পর্টেন্ট মেম্বার। এমন সময় আছে যে সেন্ট্রাল হলে নেতাজির মূর্তিতে ২৩শে জানুয়ারি মালা দেবার বা এ করবার কেউ নেই, কতিপয় হাতে গোনা মানুষ। ওই সমর গুহ, দিলীপ চক্রবর্তী, মধু দণ্ডবতে, হরিবিষ্ণু কামাত, এরকম মাত্র কয়েকজন। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উজ্জ্বল উপস্থিতি থাকতো, প্রতিবাদী উপস্থিতি থাকতো। কিন্তু সারপ্রাইজিংলি আজকে তার এত বড় ভূমিকা থাকা সত্ত্বেও তিনি কিন্তু এ বিষয় নিয়ে আর কিছু বলেন না, আর কিছু করেন না। তিনি পারেন। আমি বহুবার তার দলের যারা নেতা, তার দলের যারা বিধায়ক, যাদেরকে আমার কাছাকাছি যাওয়ার জানার সুযোগ হয়েছে, অনেকে আমার বন্ধুস্থানীয় আছেন, বলেছি তাদেরকে। কিন্তু তাদের পক্ষে তো সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভাবিত করার। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি প্রভাবিত হন তাহলেই হবে। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে আজ পর্যন্ত তা হলো না। তো সেই জন্যে আমার মনে হয় আমাদের খুব আমরা অনাথ। আমাদের সাথে আমাদের যে শক্তি সেটা হচ্ছে দেশের মানুষ, দেশের জনতা। কিন্তু সেখানেও সমস্যাটা যেটা বড় হচ্ছে যে এত সময় গড়িয়ে গেছে, এটা তাদের স্ট্র্যাটেজি ছিল। কংগ্রেসের এবং কংগ্রেস মদতপুষ্ট ঐতিহাসিকদের, এদের এইটাই তাদের এজেন্ডা ছিল যে সময়টা কাটিয়ে দাও, সময়টা কাটিয়ে দাও, মানুষ, পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট, মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। তাই হয়েছে। কিন্তু ডেফিনেটলি তার সাথে একটা বড় কাজ হয়েছে, এই যে প্রজন্ম, এই প্রজন্ম তাদের শিক্ষার বলে, তাদের আধুনিক চিন্তার বলে, এবং যে গ্লোবালাইজড একটা জগতে আমরা বাস করছি, সেই গ্লোবালাইজেশনের বলে তারা কিন্তু আজকে জেগে উঠেছেন। তারা কিন্তু নেতাজির ব্যাপারে অনেক বেশি সচেতন। তাদের কিন্তু বোকা বানানো ভীষণ কঠিন। ওই একটাই ভরসা। কিন্তু সেখানে আমাদের ব্যর্থতা যে আমরা কিন্তু তাদেরকে সাথে নিয়ে করতে পারি। তার কারণ আমাদের সব ক্ষুদ্র স্বার্থ আমাদেরকে খুব একটা ন্যারো গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছে। সুতরাং আজকে নরেন্দ্র মোদী, আমি সাম আপ করছি, নরেন্দ্র মোদী কতটা মেজরিটি পেয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, তার জন্য কি প্রভাব পড়বে, এগুলো ডেফিনেটলি ম্যাটার করে। ম্যাটার করে না তা না, এগুলো ভীষণভাবে ম্যাটার করে। কিন্তু আমি যেরকম বললাম যে এটা একক সিদ্ধান্ত কখনো হয় না। নরেন্দ্র মোদী যদি 2/3 মেজরিটি পেতেন তাহলেও তার একক সিদ্ধান্ত হতো না। কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ। আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই
ধাঁচেই আমাদের সরকার চলে, সুতরাং একক সিদ্ধান্ত হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে সময় চলে গেল, এইটাই সবচাইতে বড় অন্তরায়। আমি জানি না যে কিভাবে আমরা এটা ক্যাচ আপ করতে পারবো। আমাদের তো শেষ সময় এসে যাচ্ছে, তো আমরা আর কি পারবো না পারবো জানি, কিন্তু পর প্রজন্মের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এসছে, এটা এসছে। সুতরাং মোদিজির কাছে আমাদের একমাত্র দাবি সেটা হচ্ছে যে দেখুন, আমরা সবাই আন্তর্জাতিক সম্পর্কের দোহাই দিই। মানে সব সরকার দিয়ে এসছে, মোদী সরকারও দিয়েছে, তাদের হোম মিনিস্ট্রি দিয়েছে একাধিকবার। আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক বিঘ্নিত হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেটা অনেক হায়ার লেভেলে গিয়ে সত্যি, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু সিলেবাসে আপনি নেতাজিকে পড়াবেন, এতে কোন আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে? কে ঠিক আপনাকে তাই। বাধা দিচ্ছে? আর আপনি কি ততই দুর্বল প্রধানমন্ত্রী নন? আপনি ১০ বছর একটা সরকার চালিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আপনি যেমন রাজপথে নেতাজির মূর্তি বসালেন, তার উপরে এসে ব্রিটেন বোম ফেলেছে না আমেরিকা বোম ফেলেছে? কেউ ফেলেনি। কারোর ক্ষমতাও নেই, কারোর কিছু এসেও যায় না। ঠিক তেমনি ভাবে আপনি সিলেবাসে যদি নেতাজির কথা বলেন, আপনি যদি প্রতুল গুপ্তের ইতিহাসটা পাবলিশ করে মানুষের কাছে পৌঁছে দেন, আপনি যদি আইএন এর কীর্তি নিয়ে বিভিন্ন শহরে স্তম্ভ তৈরি করেন, মানুষকে জানান, সমস্ত ইউনিভার্সিটির সিলেবাসে যদি থাকে, নেতাজির নামে যদি চেয়ার থাকে, অনেক কিছু করা যায়। মানে ভীমরুলের চাকে ঘা না দিয়েও ৪-৫টায় ঘুরে ঘুরে অনেক কিছু করা যায়। ভীমরুলের চাকে ঘা আপনি পরে দেবেন। আমি ধরে নিলাম আপনার মেজরিটি নেই, আপনার খুব ভয় নীতিশ বাবু আর চন্দ্রবাবুকে নিয়ে। আমি যদিও মনে করি না ওটা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু ওটা অজুহাত হবে। তাহলে ১০ বছর কেন করেনি? সুতরাং অবিলম্বে সরকারকে আমাদের প্রেশারাইজ করা উচিত যে তারা যে ভালো কাজ করেছেন তার জন্য অত্যন্ত সাধুবাদ, অত্যন্ত সাধুবাদ। কিন্তু সিলেবাসে নেতাজিকে জানবার সুযোগ করে দিন। ওই ৮-১০ লাইনের ছেদকথা নয়, ওইটা নেতাজির জীবন নয়। যারা নেতাজির বায়োগ্রাফার আছেন, পবিত্র কুমার ঘোষ ইত্যাদি, তাদের বায়োগ্রাফি বেসড করে আর.সি. মজুমদারের বই কনসাল্ট করে একটা তার একটা বায়োগ্রাফিক্যাল স্কেচ তৈরি করতে হবে, যেটা মানুষকে, প্রজন্মকে উদ্বুদ্ধ করে। এবং আমার মনে হয় সেইটায় অগ্রণী ভূমিকা নিতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এরা যদি আহ এগিয়ে আসেন, আসতে পারেন। কিন্তু জনতা যদি ছোট জগন্নাথ হয়ে বসে থাকে, আমি আগের দিনের তোমার যাদবপুর ইউনিভার্সিটির ওটাতে বলেছিলাম, তাহলে এদের কি দায় পড়েছে একটা বিতর্কিত বিষয়, নেতাজি একদম। বিতর্কিত, কোনো সন্দেহ নেই, বিতর্কিত বিষয়ে ঘা দেবার। তাদের বরং এই সাথী ওই সাথী ইত্যাদি ইত্যাদি নানান রকম করে সংসার চলে যাচ্ছে। তো তারা কেন বিতর্কিত বিষয় হবে? খুব প্র্যাকটিক্যাল। আমি কারোর বিরুদ্ধে পক্ষে বলছি না। যেমন কেন্দ্রীয় সরকারেরও বহু স্কিম আছে, প্রত্যেক স্টেটের নানান রকম স্কিম আছে। সেগুলো খুব মোহিনী ব্যাপার। সেগুলো দিয়েই রাজনীতি চলে। কারণ রাজনীতিটা ভোট বেসড। আবার তোমাকে ৫ বছর পরে ভোটের জন্য যেতে হবে মানুষের কাছে। তো সেখানে নেতাজি যদি ইস্যু না হন, তাহলে তারা খামাখা কেন সেই বিষয়ে হাত দেবেন? এইটা হচ্ছে আমাদের বড়। অম্লানদা, এই একটু আগে আপনি বললেন যে ১০ বছর যখন ছিলেন এই সিলেবাসটা তো অন্তর্ভুক্ত করতে পারতেন, নেতাজিকে সিলেবাসে তো রাখতে পারতেন। ১০ বছর ধরে এই সিলেবাসে অন্তর্ভুক্ত করলেন না। সিলেবাসে অন্তর্ভুক্ত করলে তো তার উপর কোনো আঘাত আসতো না, যেটা আপনি বলছেন সেরকম ভাবে কোনো আঘাত আসতো না। তাহলে বাধাটা কোথায়? বাধাটা কোথায়? মানে কেন করলেন না বলে আপনার মনে হয়? বাধাটা আমি ওই যে বললাম শুরুতে, যে দেখো, মানে এই যে সব জনপ্রিয় মানুষের ভোটে যারা জিতে আসেন, তারা সবসময় মানুষের অ্যাসপিরেশনকে পূর্ণ করার চেষ্টা করে। তা মানুষের সেই অ্যাসপিরেশনের মধ্যে যদি নেতাজি না থাকেন, নেতাজিকে জানবার আগ্রহ না থাকে, আজকে তৈরি হচ্ছে। তোমার তুমি চাচা নেহেরু তৈরি করে রেখে দিয়েছো। চাচা নেহেরু মানে হচ্ছে তিনি নাকি খুব শিশু প্রেমী, জীবনে তার শিশুদের সাথে কোনো সম্পর্ক ছিল না। তিনি একটা অত্যন্ত নির্মম একটা মানুষ ছিলেন। তিনি পণ্ডিত
দেওয়া হয়েছে তিনি পণ্ডিত নন, পণ্ডিত তো সারনেমের থেকে এসছে, কাশ্মীরি পণ্ডিত বলে, জাতে পণ্ডিত। তো ব্রহ্মের অবস্থান করেন যিনি, তিনি ব্রাহ্মণ। সব চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি ভট্টাচার্য কি তাই তা নয়, তারা ওইটা জন্মসূত্রে পেয়েছে। তেমনি ভাবে পণ্ডিত নেহেরু তাই। কিন্তু আমরা সেই পণ্ডিত লাগিয়ে দিচ্ছি, আর ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ে মানুষ ভাবে এর থেকে বড় পণ্ডিত আর হয় না ইত্যাদি। শিশু দিবস তার নামে, গান্ধীজি অহিংসার দূত। কোত্থেকে অহিংসা শিখলেন তিনি, কোত্থেকে অহিংসার কথা বললেন? হ্যাঁ, ওই যে ব্যাসনা বোঝানো তো কোত্থেকে নিয়েছেন উনি? সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাবে এরা তো মানে একটা কাল্টকে ফলো করেছেন, কিন্তু তার ফলোয়াররা তাকেই এর মালিক করে দিয়েছে। যেমন ধরো ভক্তি মুভমেন্টের ভারতবর্ষে যিনি প্রাণপুরুষ, তিনি হচ্ছেন রামানুজন। আমরা দেখছি এখানে অনেকে এসছেন, আমি সবার নামে অন্য রাজ্যের নামে যাচ্ছি না, আমাদের এখানে চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর অনুপ্রাণিত হয়ে ইসকনের গুরু প্রভুপাদ এসসি ভক্তি বেদান্ত তিনি তা এটা কিন্তু ইসকনের যারা করেন তারা কিন্তু চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে প্রভুপাদ এসসি ভক্তি বেদান্তের করেন না। তখন কিন্তু জৈন ধর্মের উল্লেখ আসে না, যেখান থেকে উনি ইন্সপায়ার্ড হলেন সে কথা আসে না। এটা গান্ধীজির একটা নিজস্ব খাস তালুক তৈরি করে দেওয়া হয়েছে। তো এই যে একটা চক্রান্তমূলক ব্যাপার চলেছে, দীর্ঘদিন ধরে চলেছে, যার ফলে মানুষের ধারণাগুলোই পাল্টে গেছে, নেতাজিকে নিয়ে তুমি সাধারণ বাচ্চাদের কাছে যদি অন্য রাজ্যে জিজ্ঞেস করো, তারা ওই দুটো তিনটে কথাই বলতে পারে। তো মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। হ্যাঁ, তিনি স্বাধীনতার জন্য আইএনএ করেছেন, লড়েছেন, দ্যাটস ইট। নেতাজির যে একটা জীবন দর্শন ছিল, সেই জীবন দর্শনকে তিনি প্রয়োগ করবার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট হিসেবে, কংগ্রেসের দুবারের প্রেসিডেন্ট হিসেবে, এবং পরবর্তীকালে আইএনএ তে গিয়ে যে ফলিত দর্শন তার, সেটা অ্যাপ্লাইড ফিলসফি তিনি সেখানে দেখিয়েছেন ইন টার্মস অফ সেকুলারিজম অর এনি আদার থিং ফর দ্যাট ম্যাটার। সেইগুলো আমরা কথা বলবো না, আমরা শুধু তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी। তুমি দেখবে এখানে 100টা সরকারি প্রোগ্রামের মধ্যে 90টায় দেখবে ওই একটা ভূত আঁকা নেতাজির ছবি, যেটা নেতাজির 14 পুরুষের কেউ নয়, এখানে লাল ওখানে সবুজ দিয়ে একটা নেতাজি করা, সেই ছবিগুলো ফলো করা। কেন, নেতাজির কি অরিজিনাল ফটোগ্রাফের অভাব আছে? 68টা ছবি ছিল নেতাজির নিজস্ব, সেই ছবিগুলো পাওয়া যায়, এই নয় যে সেগুলো বিরল, আমার কাছে আছে আর কারোর কাছে নেই, সবার কাছে আছে। তা এর ফলে কি হয়েছে, নেতাজির যে ওই ইমেজটা না, ওই সেই একটা ঘোড়ায় বসে আছেন, একটা কুৎসিত, হ্যাঁ, একটা সবুজ জামা পরা, বুঝতে পারলে, আর ওই গালগুলো লাল হয়ে সে একটা পুতুল। কেন? এই জন্য হয়েছে। আমি আগেও বলেছি যে স্বামীজিরই সৌভাগ্য বা আমাদের সৌভাগ্য যে রামকৃষ্ণ মিশন ছিল বলে স্বামীজি বিস্তৃত হননি। এই সরকারের হাতে পড়লে বিস্তৃত হয়ে যেত। নেতাজির দুর্ভাগ্য, নেতাজির কোনো মিশন নেই, নেতাজির কোনো সংগঠন নেই,